প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। আমার এই এপিসোডে আমার বক্তব্য হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার একটি ইমাজিনারি কথোপকথন। তো আমি শুরু করতে যাচ্ছি এবং আমি আমার প্রিয় দর্শক শ্রোতাদের আগাম ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে থাকবার জন্যে। শেখ হাসিনার সঙ্গে আমার ইমাজিনারি কথোপকথন। শেখ হাসিনাকে বলছি, আমি আসলে বরাবরের মতোই কারোর সঙ্গে কনভারসেশনে প্রিয় বলে সম্বোধন করতে চাই, কিন্তু আপনাকে আমি প্রিয় শেখ হাসিনা বলতে পারছি না। সেটি আত্মপ্রবঞ্চনা হবে আমার জন্যে। এই সম্বোধনটি আপনার জন্য ঠিক হবে না। আবার আপনাকে সাবেক প্রধানমন্ত্রী বলে সম্বোধন করব, সেইটিও আমার ভালো লাগে না, কারণ আপনি প্রধানমন্ত্রী ছিলেন একবার এই দেশের। আপনি 96-তে যখন একটি সুষ্ঠু ভোটে নির্বাচিত হয়ে এসেছিলেন, সরকার গঠন করেছিলেন, তখন আপনি প্রধানমন্ত্রী ছিলেন। আর এরপর যে 3 টার্ম 2014, 2018, 2024 আপনি প্রধানমন্ত্রী ছিলেন বটে বাংলাদেশের, তবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন না। প্রহসনের নির্বাচনের মাধ্যমে, ইলেকশন ড্রিগিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এইসবের মাধ্যমে আপনি নির্বাচনগুলো করেছিলেন, লোক দেখানো, প্রহসন, নাটক, এবং সেইভাবে আপনি প্রধানমন্ত্রী ছিলেন 3 বার। তাই আমি আপনাকে সেভাবেও সম্বোধন করতে পারছি না আসলে। তাই শেখ হাসিনাটি ঠিক আছে। শেখ হাসিনা আপনাকে বলছি, সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে এবং যুক্তরাজ্যের দি ইন্ডিপেন্ডেন্টকে আপনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকার বিষয়ে আজকের মানব জমিন বাংলাদেশের একটি রিপোর্ট ছেপেছে। তো মানব জমিনের হেডলাইন দিয়ে শুরু করছি। হেডলাইন কি করেছে মানব জমিন? বিদেশি মিডিয়াকে সাক্ষাৎকার, ক্ষমা চাইবেন না, আওয়ামী লীগকে বাদ দিয়ে গঠিত সরকারের অধীনে দেশে ফিরবেন না শেখ হাসিনা। এই হেডলাইনে মানব জমিন রিপোর্ট করেছে। রয়টার্স এবং ইন্ডিপেন্ডেন্টকে কোট করে আপনি তাদের সঙ্গে যেভাবে কথা বলেছেন, সেই কথোপকথনগুলো এখানে আছে। তো এই বিষয়ে কথা বলবার আগে এই রিপোর্টের নিচে কিছু কমেন্ট পড়েছে শেখ হাসিনা। সেই কমেন্টগুলো আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাচ্ছি। প্রিয় দর্শক, আপনারাও এনজয় করবেন আমি আশা করছি সেই কমেন্টগুলো। তো কয়েকটি কমেন্ট আমি সেখান থেকে পড়ে তারপর আমি আলোচনা করছি বিস্তারিত। আচ্ছা, প্রথম কমেন্টটি মনসুর আহমেদ নামে এক ভদ্রলোক করেছেন। হাসিনা যে আসবে না এটা সবাই জানে, শুধু উনার মুরিদরা ছাড়া টুস করে ঢুকে পড়ব যে কোনো সময় ইত্যাদি মুরিদদের বিপদে ফেলার এক প্রকার ভাওতাবাদী। উনি খুব ভালো করেই জানেন দেশে তার পজিশন কেমন। মিথ্যা মামলায় বিরোধী দলীয় নেতা, সিনিয়র নেতাদের অসম্মানের যে কালচার তিনি তৈরি করেছিলেন, সেটা এখন সত্য মামলায় ওনাকে ফেস করতে হবে। ক্ষমা অনুশোচনা উনি চাইবেন কেন? উনি তো 15 বছর স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল করেছিলেন। পৃথিবীতে এমন ঘটনা বিরল। প্রধানমন্ত্রী তার গোষ্ঠী শুদ্ধ পালিয়েছে, সাথে মসজিদের ইমামও। শেখ হাসিনা, প্লিজ নোট ইট, মসজিদের ইমামও পালিয়েছে আপনার সঙ্গে, বায়তুল মোকাররম মসজিদের খতিব। পরের কমেন্টটি করেছেন জনাব জহির। শেখ হাসিনা এই দেশের নাগরিক নয়, ভারতের দালাল। পরের কমেন্ট করেছেন শামীম আহমেদ। উনি একজন পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারের রোগী। এই সাইকো মহিলার সাক্ষাৎকারকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। পরের কমেন্টটি করেছেন মনসুর আহমেদ, আরেকজন। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই ডাইনি কিংবা তার দলকে আমার জীবদ্দশায় আর কোনোদিন সরকারে দেখতে চাই না। আমি মনে করি বিগত 15 বছর তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, সম্পূর্ণ তার পরিপন্থী। তারা মানুষকে ধোঁকা দিয়েছে, অবমূল্যায়ন করেছে, এমনকি সরকার গঠনে সাধারণ মানুষের যে অংশগ্রহণ তা ঠেকাতে সব ধরনের অপকৌশলের আশ্রয় নিয়েছে। তারপরের কমেন্টটি করেছেন ফয়সাল। জনাব ফয়সাল বলছেন, হাসিনা একজন প্রতিহিংসাপরায়ণ মহিলা, যেটা মহিলাদের স্বভাবজাত চরিত্র। হাসিনার বিগত 15 বছর শাসনামলে সেই প্রতিহিংসার বিষাক্ত বীজ ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সমাজের নিম্নস্তর পর্যন্ত নিয়ে গিয়েছিল, যার কারণে বাংলাদেশ সামাজিক নিয়ম নীতির অবক্ষয় হয়েছিল। প্রতিহিংসাপরায়ণ এই সাইকো মহিলাকে বাংলার মানুষ আর দেখতে চায় না। 1400 মানুষের খুনিকে 1400 বার ফাঁসি দিলেও কম হবে। আরেকজন লিখেছেন,
আমির স্বপন, আপনার কবর এই দেশে হবে না। শওকত আলী লিখেছেন, ফেসিস্ট শেখ হাসিনা ও তার দল ছাড়া বাংলাদেশ খুব ভালো চলছে, তাদের দলের মানুষ ছাড়া সবাই এদেশে ভালো আছে, তাই আওয়ামী লীগকে এদেশে আর দরকার নেই, ওনাদের কথা শোনারও প্রয়োজন নেই। আরেকজন মন্তব্য করেছেন, নূর, কিছু বলবো না, তার ভাষা নেই, স্পিচলেস। আরেকজন বলেছেন ইশতিয়াক হোসেন, উনি ভোট চুরি করেনি, আয়নাঘর সম্বন্ধে জানে না, উনি কিছুই জানে না। আরেকজন বলেছেন বিশ্বে একজন উঁচু মাপের লেডি কিলার। আরেকজন বলেছেন বাংলাদেশের জনগণের দুর্ভাগ্য যে গুটি কয়েক স্বার্থবাদীদের স্বার্থের কারণে হাসিনার মতো একটা বিশ্ব বেহায়া এবং কুরুচিপূর্ণ নোংরা মহিলাকে নেত্রী হিসাবে মনে করত। আরেকজন কমেন্ট করেছেন, এটি শেষ কমেন্ট, আমি শেষ করছি, এখানে আরও কমেন্ট আছে। তোমার কাজ কি বাংলাদেশে, তুমি ভারতে আছো তাতেই আমরা খুশি। আচ্ছা, তো শেখ হাসিনা, আপনি রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সেলফ ডিফিটিং। যারা আপনাকে নিষিদ্ধ করেছে, আপনার দলকে নিষিদ্ধ করেছে, কার্যক্রম নিষিদ্ধ করেছে, তাদের কর্মকাণ্ডকে আপনি সেলফ ডিফিটিং বলেছেন। আমি বলবো আপনার এই বক্তব্য সেলফ ডিসেপ্টিং। আপনি সেলফ ডিসেপশনে ভুগছেন, আত্মপ্রবঞ্চনা, আপনি নিজেকে প্রতারণা করছেন। আপনি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব পরিবারের উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে? এটি তো একেবারেই প্রহসন। আপনি যা বলছেন আপনি ভালো করেই জানেন। পরিবারতন্ত্রই কায়েম করেছিলেন আপনি গত 15 বছর এই দেশে। আপনার আত্মীয় স্বজন ডালাপালা গোপালগঞ্জের যারাই ছিলেন ক্ষমতার আশেপাশে কোথাও, বাংলাদেশ পুলিশে, প্রশাসনে, তারা কি করেনি? পুরো ডিপার্টমেন্টকে জিম্মি করেছে। গোপালগঞ্জের কোনো লোক হলে, পুলিশের কনস্টেবল হলে থানার ওসিকে জিম্মি করেছে, থানার ওসিও কনস্টেবলকে স্যার ডেকেছে, আমরা জানি সেগুলো। সাব ইন্সপেক্টর পুলিশ কমিশনারকে ধমক দিয়েছে গোপালগঞ্জে যদি হয়ে থাকেন তিনি। আর আপনার আত্মীয় স্বজন, আপনার শেখ বংশের লোকদের কথা তো বলেই লাভ নেই। আপনারা যা কায়েম করেছিলেন সেইটি নজিরবিহীন, অকল্পনীয়, অভাবনীয়, অভূতপূর্ব। এমন ঘটনা পৃথিবীতে ঘটে না। পৃথিবীর আরও বহু দেশে স্বৈরাচার ছিল, স্বৈরাচারী শাসকেরা ছিলেন, কিন্তু তারা এইভাবে আত্মীয়করণ, দলীয়করণ, পলিটিসাইজেশন হোলসেল করেনি তারা এরকম। নজিরবিহীন আপনি যা করেছেন, আপনার আত্মীয়রা যা করেছে, শেখ বংশের লোকেরা যা করেছে। আর আপনি বলছেন বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্ব পরিবারের উপর নির্ভর করে না। এর চেয়ে প্রহসনের আর কি হতে পারে? আচ্ছা, আপনি ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে যখন সাক্ষাৎকার দিয়েছেন সেখানে আপনি বলেছেন যে আপনি ক্ষমা চাইবেন না, আপনার বিরুদ্ধে 1400 খুনের অভিযোগ লেগেছে। এইটি অধ্যাপক ইউনূস বানিয়ে বলেননি, এইটি আওয়ামী বিরোধীদের বক্তব্য না, জাতিসংঘের নিরপেক্ষ তদন্ত রিপোর্ট। 1400-র বেশি মানুষ আপনার হাতে খুন হয়েছে এবং 30-40 হাজার মানুষ পঙ্গুত্ব এবং অন্ধত্ব বরণ করেছে, জাতিসংঘের রিপোর্ট। তো আপনি বলেছেন জাতিসংঘের রিপোর্ট অতিরঞ্জিত, আরও বেশি হবে। আসলে জাতিসংঘ সব খবরগুলো পায়নি। কত মানুষ মরেছে সেই পুরো খবর জাতিসংঘের কাছেও নেই, এত বছর পর পাওয়া সম্ভব নয় সেগুলো। তাও তারা মোটামুটি একটা ফিগার দাঁড় করিয়েছে। আপনি সেটা অপোজ করেছেন, সেটা প্রত্যাখ্যান করেছেন। আরেকবার আপনি সেলফ ডিসেপশনের প্রমাণ দিলেন, আপনি আত্মপ্রবঞ্চনায় ভুগছেন অ্যাট এভরি স্টেপ। আচ্ছা, আপনি ছাত্রদের জুলাই অভ্যুত্থানকে, ছাত্র জনতা, কৃষক শ্রমিকের জুলাই অভ্যুত্থানকে বলেছেন সহিংস বিদ্রোহ, এবং আপনি বলেছেন হত্যার দায় আপনি ব্যক্তিগতভাবে নেবেন না। এবং আপনি মিথ্যে বলেছেন, আপনি বলেছেন গুলির আদেশ আপনি দেননি। আপনি বলেছেন আপনি যা করেছেন বা আপনার সরকার যা করেছে সৎ উদ্দেশ্যে নেওয়া ব্যবস্থা ছিল, সেগুলো মানুষের মৃত্যু কমাবার জন্যে, আন্দোলনকারীদের মৃত্যু কমাবার জন্যে। কিন্তু আসলে বিষয়টা ছিল উল্টো। আপনার অসংখ্য কল রেকর্ড, আপনার অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সব জায়গায়, জাতিসংঘের কাছেও আছে, এখন যে আইসিটি আছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, তাদের কাছে আছে, বাংলাদেশের মানুষের মোবাইল ফোনে ঘরে ঘরে আছে আপনার কল রেকর্ড, আপনার অডিও ক্লিপ। সেখানে সুস্পষ্টভাবে, এবং সেগুলো ভেরিফাইড, অথেন্টিসিটি ভেরিফাইড, সেগুলোর ফ্যাক্ট চেকাররা ফ্যাক্ট চেক করে বলেছে সেগুলো আপনার কণ্ঠ। সো আপনার সেগুলো লুকাবার, সেগুলোকে মিথ্যে বলবার, সেগুলোকে হাইড করবার, সেগুলোকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আপনি বলেছেন সেগুলো বানানো মিথ্যে কথা, সেগুলো সব সত্যি ছিল। আপনি গুলির আদেশ দিয়েছিলেন, হত্যার আদেশ দিয়েছিলেন নিজে, এবং আপনার সে আদেশগুলো ডাউনওয়ার্ড যেত আপনার গুন্ডা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলতেন আপনি, আমি বলি গুন্ডা মন্ত্রী, গোন্ডা মন্ত্রণালয়ের গুন্ডা মন্ত্রী আসাদুজ্জামান কামাল,
সেগুলো ডাউনওয়ার্ড পাস করতো। আইজিপি হয়ে, কমিশনার হয়ে, পুলিশের ফিল্ড লেভেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা মাঠ পর্যায়ে ছিলেন তাদের কাজ পর্যন্ত পৌঁছে যেত, এবং তারা হায়নার মতো নিরস্ত্র ছাত্র জনতা, কৃষক, শ্রমিক এইসব মানুষের উপর হামলে পড়ত, এবং অসংখ্য গুপ্ত হত্যা, সিক্রেট কিলিং, আয়নাঘর, গুম, অপহরণ সব কিছু হয়েছে আপনারা বলে। কি হয়নি? আপনি বিরোধী মতকে নির্লজ্জভাবে দমন করেছেন। আপনি ইন্টারেস্টিংলি বলেছেন আপনার উত্তরাধিকার সম্পর্কে। আমি চাই মানুষ আমাকে সেই নেতা হিসেবে মনে রাখুক যিনি 1990-এর দশকে সামরিক শাসনের পর দেশে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে উত্তরণে সহায়তা করেছিলেন। তিনি বলেন এই অর্জনগুলো এখন উল্টে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আপনার অর্জন উল্টে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। ঝুঁকিতে কোত্থেকে থাকবে? সেগুলো তো সব ধূলিসাৎ হয়ে গেছে, পদপৃষ্ট হয়ে গেছে, বিস্তৃতির অতল গহ্বরে হারিয়ে গেছে, ব্যারিড ইন অবলিভিয়ন অ্যান্ড ফরএভার। হারিয়ে যাবে কি? ঝুঁকিতে রয়েছে কি? শেষ হয়ে গেছে চিরতরে। একটু আগে আমি বলছিলাম আপনি একবার বৈধভাবে প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। 96 নির্বাচনে জিতে আপনার দল সরকার গঠন করে আপনি প্রধানমন্ত্রী হন। এরপরের গুলো সবই ধাপ্পাবাজি, ধোঁকাবাজি, প্রতারণা, দেশদ্রোহিতা আপনি যা করেছেন। আপনি একটা ট্রেইটার। সবচেয়ে বড় ধাপ্পাবাজি আপনি করেছেন এই দেশে মুক্তিযুদ্ধ নিয়ে। মুক্তিযুদ্ধের মতো একটি মহান ঘটনাকে আপনি ছোট করেছেন। আপনি ব্যবহার করেছেন নিজের স্বার্থে। মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের চেতনাকে, এই তিনটি শব্দকে বাংলাদেশের মানুষ এখন ঘৃণা করে। এই শব্দগুলোর নাম শুনলে মানুষের খারাপ লাগে। আমার আগের কোনো কন্টেন্টে আমি বলে থাকবো আপনি আপনার বাবার সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। আপনার বাবার ইমেজ যদি চিরতরে কেউ নষ্ট করে থাকতে পারে, চিরতরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে থাকে, সে আর কেউ নন, আপনি। আমি একজন শিক্ষক। আমি 9ম শ্রেণীতে বছরের শুরুতে ইংলিশ ফর টুডে বইটি পড়াচ্ছিলাম, টেক্সট বুক ফার্স্ট পেপারের। প্রথম ক্লাসে ছাত্রছাত্রীরা যখন প্রথম চ্যাপ্টারে যখন বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ মুজিবুর রহমানকে নিয়ে চ্যাপ্টার, তারা সেইটি পড়তে অস্বীকার করলো। আমার ক্লাসে, উচ্চ বিদ্যালয়ের ক্লাসে আমি 9ম শ্রেণীতে পড়াচ্ছিলাম, তারা অস্বীকার করলো যে আমরা এটা পড়বো না স্যার। আমি জিজ্ঞেস করেছিলাম কেন? তো তারা আমাকে বলছিল আমরা তো এটা পড়ে ফেলেছি। আমি বললাম আজকেই তো প্রথম শুরু করলাম টেক্সট বুক দিয়ে, কখন পড়ে ফেললে? তখন তারা আমাকে জানালো বাংলা বইতে পড়ে ফেলেছি। সেম জিনিস বাংলা বইতে আছে, আপনি দেখেননি স্যার। সেম জিনিস সমাজবিজ্ঞান বইতে আছে, আপনি দেখেননি। সম্ভবত ধর্ম বই ছাড়া আর সব বইতেই ছিল। বিজ্ঞান বইতেও থাকতে পারে আমার ধারণা। আপনি বা আপনার 5 গোলাম দাসেরা হয়তো বলবার চেষ্টা করেছে যে বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী, আইনস্টাইন এবং নিউটন তার ছাত্র ছিলেন, এরকম কিছু বয়ান হয়তো সেখানে থাকবে। তো আমার ছাত্রছাত্রীরা ঘৃণা করে প্রত্যাখ্যান করলো আপনার বাবার জীবনী পড়তে। আমি ভয় পেলাম, আমার খারাপ লাগলো যে ছাত্রছাত্রীদের কাছে শেখ মুজিবুর রহমানের এই ইমেজ। আচ্ছা, তারপর আমি তাদেরকে কনভিন্স করে পড়ালাম। আমি তাদেরকে বললাম ঠিক আছে, ইতিহাস তোমরা জেনে ফেলেছ, অন্তত ইংলিশটা শেখবার জন্য পড়ো। ঠিক আছে। আমার সেই 9ম 10ম শ্রেণীর ছাত্রছাত্রীরা একটা পর্যায়ে এসএসসি পাশ করলো। এইচএসসিতে যখন তারা ভর্তি হলো, তাদের কয়েকটি ব্যাচ আমার কাছে পড়তে আসলো, এইচএসসি ইংলিশ পড়বে তারা। তো আমি তাদের এইচএসসি ইংলিশের যে টেক্সট বুক ইংলিশ ফর টুডে, সেটি আবার হাতে নিলাম। প্রথম চ্যাপ্টার বঙ্গবন্ধুর উপর, আপনার বাবার উপর, শেখ মুজিবুর রহমানের উপর। আমার সেই 9ম শ্রেণীর ছাত্রছাত্রীদের কয়েকজন সেই ব্যাচে ছিল। তারা আমাকে বলল স্যার কয়েক বছর আগে আপনাকে বলেছিলাম আমরা এটা পড়বো না, আপনি আমাদের কয়েক বছর পর আবার একই জিনিস পড়াচ্ছেন। আমি আবার প্রমাদ গুনলাম। আমি বললাম যে বলছো কি? হ্যাঁ স্যার, মনে নেই অমুক শোনে আমরা 9-এ পড়তাম, প্রথম ক্লাসে আপনি এটি পড়াতে চেয়েছিলেন, আমরা না করেছিলাম, পড়বো না। সে একই জিনিস ইন্টারমিডিয়েটে আপনি আবার আমাদের পড়তে বাধ্য করছেন কেন স্যার? এটি টর্চার আমাদের জন্য। আমি প্রমাদ গুনলাম, আমি অবাক হলাম, আমি হতাশ হলাম। আমি চেয়ে দেখলাম শেখ হাসিনা এবং তার লেসপেন্সারেরা, তার চাটুকারেরা, তার মোসাহেবরা, তার গোলামেরা, দাসোচিত মানসিকতার তার অধীনস্থ ব্যক্তিরা একজন নেতাকে, একসময় যিনি মহান নেতা ছিলেন, আপনার বাবা একজন মহান নেতা ছিলেন, সেটি মানতে আমার কোনো আপত্তি নেই। তার নেতৃত্বে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটিও মানতে আমাদের আপত্তি নেই, আমার আপত্তি নেই। কিন্তু সেই মহান নেতাকে আপনি ধুলির সঙ্গে মিশিয়ে দিলেন ডিউ টু ইউর ওভার প্রমোশন। ওভারলি প্রমোট করলেন আপনার বাবাকে যেখানে সেখানে।
বছরব্যাপী আপনি মুজিব বর্ষ করলেন এই গরিব দেশের কৃষকের, শ্রমিকের, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় মুজিব বর্ষ। আলোকমালাই হয়েছে সম্ভবত 50-100 কোটি টাকার। সারা বাংলাদেশের সরকারি, আধা সরকারি সব অফিসে রাতের বেলা যে আলো জ্বলতো সেটাই হবে 50-100 কোটি টাকা। আর বাকি খরচ তো বললাম না। সেই টাকাগুলো কার? আপনার বাবা মুজিবের ছিল না, আপনার ছিল না, এই দেশের জনগণের টাকা। আপনি এইভাবে টাকা নষ্ট করেছেন, এইভাবে আপনার বাবার সম্মান, মান, ইজ্জত ধুলায় উঠিয়ে দিয়েছেন। ভালোবাসার পরিবর্তে, শ্রদ্ধার পরিবর্তে আপনি চেয়েছিলেন মানুষের মনের কোনায় কোনায় আপনার বাবার নাম পৌঁছে দিবেন, মানুষ যাতে ভুলতে না পারে। পৌঁছে আপনি দিয়েছেন ঠিকই, ঘৃণা আপনার বাবার জন্যে, আপনার জন্যে, আপনার গোষ্ঠীর জন্যে, শেখ গোষ্ঠীর জন্যে। মানুষ এখন থুতু ফেলে, শেখ শুনলেই থুতু চলে আসে মানুষের মুখে, সেটা মানুষ ফেলে। এবং আপনার ছবি লাগানো ডাস্টবিনে লোকেরা এখনও ঢাকা শহরে বিভিন্ন জায়গায় থুতু ফেলছে, কপ ফেলছে, নাক ঝাড়ছে। এই সব কিছুর জন্য আপনি দায়ী। আপনি মানুষ না, আপনি একটা পিশাচ, আপনি একটা সাইকিয়াট্রিক পেশেন্ট, আপনি একটা সাইকোপ্যাথ। এবং আপনি আরো বহু সাইকোপ্যাথি দেশে তৈরি করেছিলেন গত 15 বছরে। আপনি সেনাবাহিনীকে পলিটিসাইজ করেছেন, যা কখনো ঘটেনি আগে। সেনাবাহিনীর যেসব কর্মকর্তারা এখন বিচারাধীন অবস্থায় আছেন, আইসিটিতে, সাব জেলে আছেন, তাদেরকে দুর্বৃত্ত বানিয়েছেন আপনি। বিভিন্ন বাহিনীতে তারা যখন ডেপুটেশনে ছিল, তারা র্যাবে ছিল, তারা ডিজিএফআইতে ছিল, তারা এনএসআইতে ছিল, তাদেরকে আপনি দুর্বৃত্ত বানিয়েছেন, তাদেরকে খুনি বানিয়েছেন। জিয়াউল আহসানকে আর্মির আপনি খুনি বানিয়েছেন, সব খুনি আপনি বানিয়েছেন। আপনার মতো বড় নটুঙ্গি সারা পৃথিবীতে কোথাও নেই। আপনি একটা বিশাল মাপের নটি, গ্রামে নডি বলে লোকেরা, নটি বললে ভালো শোনা, আপনি একটা নডি, আপনি বিশাল মাপের একটা নডি। কেন বলছি? কারণ আপনি ইলিয়াস আলীর কথা বলবো আমি এখন, বিএনপির ইলিয়াস আলী। আমি কিন্তু বিএনপি করি না, একদম না। বিএনপির বিরুদ্ধে প্রতি সপ্তাহে 2-3টা কন্টেন্ট আমি বানাই। বিরোধিতা করি না বিএনপির, আমি তাদের অপকর্ম বিষয়ে আমাকে কন্টেন্ট বানাতে হয়। তো বিএনপির ইলিয়াস আলীর ওয়াইফ যখন ছোট বাচ্চাদের নিয়ে আপনার সঙ্গে দেখা করলেন, আপনি তাদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন ইলিয়াস আলীর বাচ্চাদের। কিন্তু আপনি ভালো করে জানতেন ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে, জিয়াউল আহসান নিজ হাতে তাকে হত্যা করেছে, করে আপনাকে ফোনে জানিয়েছে দ্য জব ইজ ডান ম্যাডাম। আপনি বলেছেন ব্রেভো, ওয়েল ডান, কিপ ইট আপ। আপনি সেই পিশাচ, আপনি সেই কপট, আপনি সেই ভণ্ড, আপনি সেই মিথ্যেবাদী, আপনি সেই প্রতারক। তো আপনি বলছেন যে আপনি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক সেটি চান, বাংলাদেশে স্থিতিশীলতা চান, সাংবিধানিক সরকার চান, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চান। লজ্জা করেনি আপনার সাক্ষাৎকারে এসব কথা বলতে? আপনি কোনোদিন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে বিশ্বাস করতেন? যে 3টি নির্বাচন আপনি করেছেন, একটিও কি নির্বাচন ছিল? এই নাটক আপনাকে কেন করতে হয়েছিল? আপনি তো ডিক্টেটর হয়ে গিয়েছিলেন। একজন ডিক্টেটর হিসেবে আপনি বলতেন যে সংবিধান স্থগিত করে দিলাম, কোনো নির্বাচন নিয়ে আমি ক্ষমতায় থাকবো। আপনি বলে তো ছিলেন যে এখন গণতন্ত্র, আমি আপনাদের উন্নতি দিচ্ছি, উন্নয়ন দিচ্ছি, ডেভেলপমেন্ট দিচ্ছি, গণতন্ত্র করবেন না, তো সংবিধান স্থগিত করে দিতেন। তাহলে এই গরিবের টাকায় 3টি নির্বাচন করতে কম করে হলেও 10,000 কোটি টাকা খরচ হয়েছে। আপনি কেন ওই রাষ্ট্রের 10,000 কোটি টাকা নষ্ট করলেন, খরচ করলেন? কেন করলেন সেটি? আর পৃথিবীতে আপনি এমন নজির দেখাতে পারবেন? আপনার অপকর্ম বলতে গেলে রামায়ণ এবং মহাভারত দুটো একসঙ্গে করলে যে কলেবর হবে, যে সাইজ হবে, এর চাইতে বড় সাইজের বই লাগবে আপনার অপকর্ম সব নোট করতে গেলে। ঠিকঠাক সম্ভব না এটি করা। 50 বছর লাগবে আপনি যা করেছেন। আপনি বাংলাদেশের যে ক্ষতি করে গিয়েছেন, বাংলাদেশের অর্থনীতিকে যেভাবে শেষ করে গিয়েছেন, আপনি ব্যাংকগুলোকে যেভাবে খালি করে গিয়েছেন, এবং আপনি মিথ্যে বয়ান তৈরি করতেন। আপনি আমাদের প্রবৃদ্ধি নিয়ে, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জিডিপি, এসব নিয়ে মিথ্যাচার করেছেন। আপনি বিভিন্ন সংস্থাকে চাপ দিয়ে মিথ্যে স্ট্যাটিস্টিক্স তৈরি করেছেন। সারা পৃথিবী এখন সেটি জানে, সব কিছু আলোর মতো পরিষ্কার। আপনার মতো মুনাফিক, আপনার মতো বেঈমান, আপনার মতো কপট পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। স্বৈরশাসক অনেক আছে, কিন্তু আপনার মতো ভণ্ড, আপনার মতো বড় মাপের নড়ি দ্বিতীয়টি আর খুঁজে পাওয়া যাবে না, কোনো ওয়ে নেই পাওয়ার। তো আপনার এই সাক্ষাৎকার বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, আসলে সারা পৃথিবী প্রত্যাখ্যান করেছে। ইন্ডিপেন্ডেন্টরা আপনাকে নানাভাবে ক্রস কোয়েশ্চেন করেছিল, আপনি সেগুলো ঠিকঠাক জবাব দিতে পারেননি। রয়টার্স আপনাকে ক্রস কোয়েশ্চেন করেছিল, সেই ক্রস কোয়েশ্চেনের জবাব আপনি ভালোভাবে দিতে পারেননি। দিতে পারবার কথা না, জবাব আপনার কাছে নেই। আর আরেকটি বিষয়, আমি ব্যক্তিগতভাবে ধর্মান্ধ নই, ধর্ম বিষয়ে বাড়াবাড়ি আমার একদম পছন্দ না। আমি ধার্মিকতা পছন্দ করি, বাট ধর্মান্ধতাকে ঘৃণা করি। সেই আমি বলছি, আপনি জামায়াতে ইসলামের নেতাদের যেভাবে বিচার করলেন, তাদের কয়জনকে ফাঁসি দিলেন আপনি?
আদালত কি ঠিকঠাক কাজ করেছিল? আদালত তার নিজস্ব গতিতে চলতে পেরেছিল? যেই দ্রুততার সঙ্গে, যেই সঠতার সঙ্গে আপনি জামায়াতের নেতাদের বিচার করলেন, নিশ্চয়ই যুদ্ধাপরাধের প্রমাণ থাকলে তাদের বিরুদ্ধে বিচার হতে পারে, হতে পারত, হওয়া উচিত। আমি বিশ্বাস করি সে কথা। কিন্তু বিচার কি ঠিকঠাক হয়েছিল? তারা কি ন্যায় বিচার পেয়েছিল? পায়নি। প্রয়াত গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি, তাকে 8 বছর আপনি আয়নাঘরে বন্দি করে রাখলেন। কেন? তার কি অপরাধ? তার বাবার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা ছিল, তার বাবার সাধারণ মৃত্যু হয়েছে, নাহলে আপনি ফাঁসি দিতেন। তো তার কি অপরাধ? তিনি তো বাংলাদেশ সেনাবাহিনীর একজন ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন, তিনি সোর্ড অফ অনার পাওয়া ক্যাডেট। তার কি অপরাধ? 8 বছর তাকে কেন আয়না করে বন্দি রাখতে হলো? তিলে তিলে তাকে অত্যাচার করতে হলো কেন? তার কি অপরাধ? কি জবাব আছে আপনার কাছে? মীর কাসেম আলী আরেকজন কথিত যুদ্ধাপরাধী। কথিত এই জন্য বলছি, যদি ঠিকঠাক মতো বিচার কার্য চলতো, আদালত সঠিকভাবে চলতো, সঠিক রায় দিতে পারতো যে মীর কাসেম আলী যুদ্ধাপরাধ করেছে, তখন আমি বলতাম যুদ্ধাপরাধী। এখন আমি বলতে পারছি না। আপনার ক্যাঙ্গারু কোর্টে সেই বিচার হয়নি। তারা প্রত্যেকে ইনজাস্টিসের শিকার হয়েছেন। ইনজাস্টিস এনিহোয়ার ইজ আ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। তাই আমি তাদেরকে যুদ্ধাপরাধী বলতে পারছি না। মীর কাসেম আলীর মামলা দেখছিলেন তার ছেলে ব্যারিস্টার আরমান। ব্যারিস্টার আরমানের কি দোষ? তাকে কেন বছর পর বছর আয়না করে রাখতে হলো? তাকে কেন শেষ করে দিতে হলো ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি? আপনি একটা পিশাচ, আপনি একটা দানব, আপনি একটা মনস্টার। তো সব কথার শেষ কথা হলো, আপনি যে অপরাধ করেছেন, আপনাকে অনেকবার ফাঁসি দেওয়া যায় সে অপরাধের দায়ে। কিন্তু আমি চাই আপনার ফাঁসি না হোক। আমি আইসিটির কাছে আবেদন করব, প্রসিকিউটরদের কাছে আবেদন করব, বিচারপতি মহোদয়দের কাছে আবেদন করব, স্বনির্বন্ধ অনুরোধ জানাবো আপনাকে যাতে ফাঁসি দেয়া না হয়। এত সহজ মৃত্যু আপনার হতে পারে না, আমরা দেখতে চাই না। ফাঁসি মানে আপনি 30 সেকেন্ডের মধ্যে ঝুলে পড়বেন, সুইচ টিপলে আপনি ইন্নালিল্লাহ হয়ে যাবেন। কিন্তু আপনার মৃত্যুটি এত আরামের হওয়ার দরকার নেই। আমি চাই আপনার আমৃত্যু কারাদণ্ড। যতদিন আপনি বেঁচে থাকবেন কারাগারেই থাকবেন, তবে সশ্রম না। আপনার যে বয়স, সশ্রম কারাদণ্ড আপনি নিতে পারবেন না। বিনাশ্রম কারাদণ্ড এবং আমৃত্যু, যাতে করে আপনি আপনার অপকর্মের প্রায়শ্চিত্ত করতে পারেন। যদিও আপনার মধ্যে প্রায়শ্চিত্ত করবার মানসিকতা নেই। বর্তমান সিচুয়েশনে আপনি যখন রয়টার্সকে এবং দি ইন্ডিপেন্ডেন্টকে সাক্ষাৎকার দিলেন, আপনার দরকার ছিল নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা, যে আমি ভুল করেছি, ভুল তো মানুষই করে, আমি ভুল করেছি, আমার দল ভুল করেছে, আমরা যুদ্ধাপরাধ করেছি, আমরা মানুষ হত্যা করেছি, আমরা ক্ষমা চাই, আমরা ক্ষমা প্রার্থী, উই আর অ্যাপোলোজেটিক। আপনি সেটি করেননি। আপনি উল্টো রাস্তা নিয়েছেন। আপনার মতো লোক সেটিই করে। কমেন্টের লোকেরা সেটি জানিয়েছে, তারা বাংলাদেশের লোক, অধ্যাপক ইউনূসের লোক না। কেউ শিখিয়ে পড়ে দেয়নি মানব জমিনের সেই রিপোর্টের পেছনে এতগুলো কমেন্ট আপনার সম্পর্কে করতে। আর র্যান্ডমলি পিক করেছে মানব জমিনের রিপোর্ট, সেই কমেন্ট দেখে আমি পিক করিনি। তাই আপনি উল্টো লাইনে হেঁটেছেন, আর সেই জন্য আপনার ফাঁসি চাই না। কোনোভাবেই যাতে আপনার ফাঁসি না হয়। যদি আপনার ফাঁসির রায় হয়, আমি একা হলেও আন্দোলন করব। বাংলাদেশের কেউ যদি প্রতিবাদ না করে, আমি করব। আমি রাস্তায় নামবো এবং আমি আপনার ফাঁসির আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করব, মিছিল করব, আন্দোলন করব। কেন করব? কারণ আপনার ফাঁসি চাই না, আপনার আমৃত্যু কারাদণ্ড চাই, এবং জেলের থেকে থেকে আপনি পচে মরুন, সেটি চাই। আপনি শুধু অন্য দলের বা দ্বিমত পোষণ করে বা বিরোধীদের বিরুদ্ধাচরণ করেননি, তাদের নির্যাতন করেননি। আপনি নিজের দলের নেতাকর্মীর ব্যাপার কি করেছেন? আপনি 5 আগস্ট পালিয়ে যাবার আগে 3-4 দিন আগে থেকে আপনি খুদে মেসেজ পাঠাতে থাকলেন আপনার আত্মীয় স্বজনকে, পালিয়ে যাও, জয় বাংলা হয়ে যাও, যে যেখানে পারো। নেতাকর্মীদের কি করলেন? আপনি বলছেন সাক্ষাৎকারে, লাখো কোটি নেতাকর্মী আমার, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে এরা কি করবে? আপনি কোনো দলকে এরা সমর্থন করবে, আপনি সেটি চান না, তারা নির্বাচন থেকে দূরে থাকবে, যা ইচ্ছে তাই করুক। কিন্তু আপনি কি করেছেন তাদের প্রতি? তাদের জীবনের মায়া আপনার কাছে ছিল না? তারা তো বেয়াকুফ, এখনো তারা হুয়াক্কা হুয়া করে আপনার নামে কেউ কেউ। আপনি তাদেরকে এভাবে অরক্ষিত রেখে আপনি পালিয়ে গেলেন শুধু আত্মীয় স্বজনকে মেসেজ দিয়ে। তাদেরকে মেসেজ দিতে পারলেন না? কেন দিলেন না? কারণ তাদের ব্যাপারে আপনি পরোয়া করেন না, আপনি তাদেরকে ব্যবহার করেছেন। আর তারা বোকা, সরল মনা। তারা আপনার বাবার নামে আপনার ট্যাবলেট খেয়েছে। তারা আপনি যে বড়ি বিক্রি করেছেন মুক্তিযুদ্ধের, মুক্তিযোদ্ধাদের, মুক্তিযুদ্ধের চেতনার, এবং শেখ মুজিবুর রহমানের ট্যাবলেট বিক্রি করেছেন, সেই ট্যাবলেট গিলেছে তারা। তারা সরল মনা বোকা শ্রেণীর লোক। আর কিছু ধান্দাবাজ, তারা তো পালিয়ে গেছে আপনার সঙ্গে। সো এই সরল মনা লাখো কোটির মানুষকে আপনি ফেলে গিয়েছেন, তাদের প্রতি এক বিন্দু মায়া আপনার ছিল না, আপনি কেয়ার করেননি। সেই পিশাচ আপনি,
সেই স্বার্থপর মানুষটি আপনি। আর কিছু বলবার নেই। প্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই।